ইরফান চোখ ছোট ছোট করে বলে, আদর ই তো করেছি, এতে কোনো ডাউট আছে? তুমি টলারেট করতে না পারলে আমার কি দোষ? ইরফানের কথায় মায়রা থতমত খেয়ে যায়। মাথা নিচু করে নেয়। তার মাথা ঘুরছে। চাদরের ভেতরে হাত রেখেই ইরফানকে ঠেলে বলে, আপনি যান। ইরফান মায়রার পিছনে হাত দিয়ে টান দিয়ে চাদর ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে, যা ঢাকতে দ্রুত ইরফানকে দু হাতে জড়িয়ে ধরে। ইরফান ঢোক গিলে দু হাতে মায়রাকে জড়িয়ে নিয়ে বলে, এভাবে কাছাকাছি ঘেঁষলে এগেইনল, যা ভাঙানোর মিশনে নামব। মায়রা বারবার শুকনো ঢোক গিলে ইরফানকে ছেড়ে দাঁড়ায়। দু হাতে পরনের শার্ট টেনে ধরে মাথা নিচু করে বলে, এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দ্রুত ডান দিকে যায়। এই লোক কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে। ইরফান মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। তার শার্ট বারবার কাঁধ বেয়ে পড়ে যাচ্ছে, আর মায়রা টেনে তুলছে। হাঁটুর উপর পর্যন্ত শার্টে অবস্থান। ইরফান বিড়বিড় করে, ভেরি লিটল গার্ল। মায়রা এখনও ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে থেমে বলে, এগোচ্ছেন কেন? ইরফান ভ্রুকুচকে বলে, তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে। কাম। মায়রা চোখ বড় বড় করে বলে, জীবনেও লাগবে না। আপনি জানো, সব ভুলক। ইরফান তবুও এগোয় মায়রার দিকে। মায়রা আর এক পা পিছন দিকে দিলে পা বেঁধে ঠাস করে বাথটবের ভিতর পড়ে যায়। বাথটব ভর্তি পানি। মায়রার সারা শরীর জ্বলে উঠল। সাথে গায়ে জ্বর থাকায় শীত লাগলো একটু একটু। মায়রা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলটলে পানির ভেতরে ভেজা স্বচ্ছ জলজল করা মায়রাকে দেখে কেমন ঘেমে যায়। শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভেজায়। মায়রা ইরফানের শার্টটুকু টেনে টেনে ঠিক করে পানির ভেতর থেকে উঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মায়রাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মায়রা বুঝতেই পারেনি। বেচারি চেঁচিয়ে ওঠে। শেলি ইরফানকে সরাতে চায়। ইরফান মায়রার গলায় নাক ঘুষে বিড়বিড়িয়ে বলে, তুমি এত বিউটিফুল কেন বার্ড ফ্লাওয়ার? মায়রার দেহজুড়ে রাতের মতো সেই অনুভূতিরা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মায়রার পরনের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। মায়রা দু হাতে ইরফানের হাত আটকে কাঁদো কাঁদো মুখ করে বলে, দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রাও তাকায় ইরফানের দিকে। এটুকু সময়ে ইরফানের চোখ দুটো কেমন লাল হয়েছে দেখে মায়রার অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মায়রার দু চোখের পাতায় চুমু আঁকল। মায়রা চোখ বুজে নেয়। ইরফান মায়রার হাত সরিয়ে মায়রার শার্টের বোতামগুলো খুলে দেয়। দু হাতে মায়রাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, আমি তোমাকে একটি মেডিসিনের দোকান কিনে এনে দিব, ইউ রিকভার শুন। কথাটা বলে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রাও যেন তার সব ব্যথা ভুলতে বসল। শরীরের জ্বলুনি জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনায় মায়রা এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরল। বহু কষ্টে উচ্চারণ করল, শওকে, স্টপ করেছি। মায়রা ইরফানের বুক থেকে মাথা তুলিয়ে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রার মায়া হলো। মাথা নিচু করে মিনমিন করে বলে, এখানে না, ঘরে চলুন। ইরফান মায়রার আশকারা পেয়ে দ্রুত মায়রাকে টেনে নেয় নিজের দিকে। মায়রার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু এঁকে বিড়বিড়িয়ে বলে, নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মায়রাকে আর কিছু বলার সুযোগই দিন না। আবারও মায়রাতে মত্ত হয়। এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করে, ইউ আর আ গুড গার্ল। তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো, অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো, ওকে যান। ইরফানের এই নতুন নেওয়া নামটায় মায়রা তীব্র অনুভূতির জোয়ারে ভাসে। ইরফানের পা লামিতে ঘেরা কথাগুলো শুনে মায়রা থাতুর মুখেই না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হলো। স্থান, কাল, পাত্র সবগুলি শুধু তার বার্ডফ্লাওয়াকে নিখুঁত ভালোবাসা ঢেলে দিতে উদ্গ্রীব হলো। ডট 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 শাওয়ার শেষে ইরফান মায়রাকে কোলে করে বেডে শুয়ে দেয়। মায়রা কম্বলের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়। মাথা ব্যথা করছে। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়। হাতে নুডলস বাটি নিয়ে মায়রার পাশে বসে মৃদুস্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার কোনো সাড়া পায় না। কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপর রেখে মায়রার মুখ থেকে কম্বল সরিয়ে দিলে দেখল মায়রা ঘুমিয়ে গিয়েছে।
চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাতা লাল, পুরো মুখ সহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ত। ইরফান অসহায় চোখে মায়রাকে অবলোকন করল। মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে। তবুও কম্বলের মাঝে গিয়ে মায়রাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। মায়রা একটু নড়েচড়ে ওঠে, চোখ মুখ কচকায়। ইরফান মায়রার মুখে ছোট ছোট চুমু আঁকল, ঠোঁটের কোণে চুমু আঁকল। মায়রার ঘুম হালকা হয়। চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে যায়, চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝল, ঠোঁট বাঁকিয়ে হাসল। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসল। মায়রা মিনমিন করে বলে, আমাকে ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের উপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদুস্বরে বলে, ফাস্ট হাকর, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটাকে নিয়ে মোচামুচি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে, ন। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডলস ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পুরে। জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো। মুখে হাত দিয়ে উকি করে ইরফান দ্রুত বা হাত মায়রার কপালে ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথা ঠেকিয়ে রাখে। মায়রা চোখ বুজে রেখেছে, গালের একপাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধী গলায় বলে, সরি বার্ড ফ্লাওয়ার। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়। উকি করায় চোখের কোণের পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়। বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটি বেডের উপর রেখে হাতে মায়রাকে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে, কি খেতে চাও? এনে দিচ্ছি আমি। মায়রা ছোট করে বলে, কিছু না, খেতে হবে। খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়রা জেদি স্বরে বলে, আমি কিছু খেতে চাই না। ইরফান ভ্রুকুচকে বলে, মা হতে চাও? মায়রা ইরফানের ঘোরানো প্রশ্ন না বুঝেই ঠাস করে বলে ফেলে, হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়রা জিভ কাটে, না বুঝেই ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে। বাট আমি এখন বাবা হতে চাইছি না। কজ ইউ আর আ ভেরি লিটল গার্ল। মায়রার এত যা লাগছে। ইরফান মায়রাকে বেডে শুয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেট রাখতে রাখতে বলে, বার্ডফ্লাওয়ার দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। ইমপ্রেস। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাকে সারাদিন যা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, ও ভোলক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বা হাতে কুশনটিকে ধরে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের উপর রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট। মায়রা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজা আটকে দিবে। ও ভুলোক একটা। ইরফান চলে গেলে মায়রা উঠে বসে। সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না। তবুও বেশ কয়েকটা ঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার দিকে এগিয়ে গেলে দেখল মায়রা ঘুমিয়েছে আবারও। সে বুঝল মায়রার উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদুস্বরে ডেকে মায়রাকে জাগায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান হাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, মোর রিয়েলি সরি বার্ডফ্লাওয়ার। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাত ইরফানের পিঠে রাখে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ঔষধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি নাকি? এখন তো গরম। আর আপনি ফ্যান ছাড়া উল্টে কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরো শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও। আমাকেও ঘুমাতে দাও। এমনিতে সারা রাত ঘুমাতে দাওনি।
মায়রা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপর দোষ চাপাচ্ছে। বিড়বিড় করে, ও ভুল লোক একটা। ঘড়ির কাঁটা রাত 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখল সে পুরো ভিজে গিয়েছে। মায়রার গলা চেক করলে দেখল মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মায়রার কপাল চেক করলে দেখল জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি দিল না, মায়রার সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। বেরিয়ে এসে জোহর নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে। এরপর অফিস যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়রার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মায়রার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নেওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশের চেয়ারে বসলে রুমা নেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নেওয়াজ মায়রার কথা জিজ্ঞেস করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নেওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝেই ইরফানের দিকে চেয়ে ভাবে, মায়রার জ্বর কেন আসলো? তার ছেলে আবার মারল না তো? ইরফানকে একদম বিশ্বাস নেই। অতঃপর তারেক নেওয়াজ চিন্তিত কণ্ঠে বলেন, মায়রা আম্মুকে আবার মেরেছ নাকি? জ্বর বাঁধল কিভাবে? ইরফান মুখের খাবার টুকু গিলে ভাবলেশহীনভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম, দিস কজ দা ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথায় খুক করে কেসে ওঠে। চোখ বড় বড় করে বলে, মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কিভাবে হয়? এটার ক্লাস করানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসব হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ দাঁতে দাঁত চেপে বলে, ও ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভ্রুকুচকে বলে, জানো, তাহলে মানে করছিলে কেন? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে। বিড়বিড় করল, ছেলেটা আমার, আর হয়েছে পাশের বাসার ডিপজলের মতো। এসব মানা যায় না। রুমা নেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখল। এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রুমা, হসপিটালে বাচ্চাদের যে নিউবর্ন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারোর সাথে বদল টদল হয়নি তো? রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন স্বামীর পানে। গিয়ে বলেন, একদম আজেবাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয় আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন। হতাশ কণ্ঠে বলে, ছেলে বউ সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুদ্ধ গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে, মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারাহকে দেখতেই পারেনি। আর সহ্য করা যাচ্ছে না। এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে। কিন্তু সে বাড়ির ভেতর যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাকে কি ভাববে? না, কত কাজিন আছে, তার একটা মানসম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচীর টপকানোর বুদ্ধি আঁতল। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুদ্ধ প্রাচীর টপকে ফারাহদের বাড়ির ভেতর প্রবেশ করে। ফারাহ থাকে দোতলায়। বেলকনির উপরের অংশটা ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে বেলকনিতেও পৌঁছালো। কিন্তু দুঃখের বিষয় হলো, ঘরে ফারাহ সব কাজিনদের নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো। পকেট থেকে ফোন বের করে ফারাহ নাম্বারে একটা মেসেজ দেয়, পাখি একটু বেকুনিতে আসো তো। ফারাহ পাশেই ফোন ছিল। টুং করে মেসেজ বাজলে ফারাহ ফোন চেক করে। শুদ্ধর মেসেজ দেখে ভাবল, হয়তো কথা বলবে কলে, এজন্য বলছে। ফারাহ বা হাতে মেহেদি দেয়া, ডান হাতে দিত এখন। ভাবল শুদ্ধর সাথে কথা বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে বেকনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারাহকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফারাহ ঠোঁটজোড়া আঁকড়ে ধরে।
ফারাহ চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে, হাত থেকে ফোন পড়ে যায়। হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝল এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফারাহকে ছেড়ে দেয়। ফারাহ ছাড়া পেয়ে সমানে কাশতে থাকে। কাশতে কাশতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে আসার আগেই শুদ্ধ দ্রুত বেলকনির দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারাহকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারাহ স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল, এরপর নিজেকে যে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। দরজার ওপাশ থেকে ফারাহ কাজিন দরজা ধাক্কিয়ে বলে, এই ফারাহ, কি হয়েছে? ঠিক আছিস? ফারাহ বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছি, তোরা ছাদে যা, আমি একটু পর আসছি। ওপাশ থেকে আবারও বলে, কিন্তু তুই? ফারাহ বিরক্তি কণ্ঠে বলে, যা তোরা। ফারাহ কাজিনরা আর কিছু বলল না। সব রুম থেকে বেরিয়ে যায়। ফারাহ নিঃশুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাশতে কাশতে গলা ছিলে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারাহ দরজা খুলে ঘরের ভেতর গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধর শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়। ফারাহ পা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভেতর গিয়ে আগে ফারাহ ঘরের দরজা আটকে দেয়। এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারাহ চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারাহকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরেছি, আর জীবনে এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারাহ মোচামুচি করে, এই লোকটা জীবনেও শুধরাবে না। শুদ্ধ ফারাহকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবস করব। আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি। এত রাতে গ্রাম থেকে চলে এসেছি। ভালোবাসি তো পাখি। ফারাহ বোধহয় একটু শান্ত হলো। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ একটুতেই ধানিলঙ্কার মতো জ্বলে ওঠে। এর উপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মায়রা, শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান, শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানের কাজিনদের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে। কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল, এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে, জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপারে মায়রার মন খারাপ, মিলা আসেনি এখানে। তার বাবা মা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে। রাত তখন প্রায় সকাল 10:30। মায়রারা সবাই ছাদে বসে আছে। সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মায়রা যেহেতু বউ, তাকে কেন্দ্র করেই বসেছে সব। মায়রা বলেছে সে সবার শেষে দিবে। মায়রার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি দিয়ে নিচ্ছে। হঠাৎই পিছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে। আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিলই না। থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারত। মায়রা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকব। ইরফান ভ্রু কুঁচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল, কিন্তু পায়নি। সারাদিন বাদরের মতো লাফিয়ে বেরাবে। লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম আছে তার, আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরো গরম হলো। মায়রা উঠে দাঁড়িয়ে মিশকার পিছে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, আপনি যান। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই আজও আমাদের সাথে থাকুক। মেহেদি পড়বে, আরও মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মায়রার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুল পায়ের উপর পা তুলে বসে আছে। হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও। যার বউ তার কোলে না থাকলে কি আর মানায়। মায়রা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসলে মায়রা দৌড় দিতে নেয়। তার আগেই ইরফান চট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ছটফট করে বলে, আমি আপনার সাথে থাকব না। একটা। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মায়রা খুলতে না পারে। মায়রা ডোক গিলে,
আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ যা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ডিভানের উপর রাখল। এরপর শার্টের বোতামগুলো খুলে মায়রার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি। মায়রা মাথা নিচু রেখেই চোখ উঠিয়ে দেখল। ইরফান তার বডিতে আঙুল দেখিয়ে বলে, আমিরা, খো, শহরে এগুলো কার কাজ? মায়রা ভীষণ যা পায়। ইরফান তো অনেক ফর্সা। ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জলজল করছে। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত পা পিছিয়ে যায়। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। কথাটা বলে মায়রার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা মুখ বাঁকায়। দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মায়রার কান্না পায়। ইনার বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি, পরে কিভাবে যে দিয়েছে আল্লাহই জানে। সে রাতেও একটু মজাও করতে দেয়নি। আজকেও ঘরে আটকে রাখল। মায়রার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়রা ডিভানের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন যা পাচ্ছে, তেমনি ভীষণ গো লাগছে। যা চেপে গোকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, দরজা খুলে দিন আমাকে। ইরফান গম্ভীর গলায় বলে, ন। মায়রা তার কোমরে হাত রেখে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবই না এখানে, এমনও সব লোকের সাথে। ইরফান টেনে মায়রাকে টেবিলের উপর বসিয়ে দেয়। ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলছিলে? মায়রা মিয়ে যায়। মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়। টেবিলের উপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বা হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে ডিভানে গিয়ে বসে। কোলের উপর মায়রাকে বসায়। মায়রা ইরফানের হাতের মেহেদির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পিছন থেকে মায়রার বা হাত ধরে ডান হাতে মায়রার হাতে আঁকতে শুরু করে। মৃদুস্বরে বলে, বউ আমার, মেহেদি বাইরের লোক কেন দিবে? মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মায়রার হাতে আঁকতে ব্যস্ত। মায়রাও মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হওয়ায় মেহেদি দেওয়ার ধরনটাও খুব সুন্দর লাগছে মায়রার কাছে। ইরফান একে একে মায়রার হাতের পাশে দিয়ে দেয় মেহেদি। একবারও বিরতি নেয়নি। মায়রা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে দুবার ঘুমিয়ে গিয়েছিল। ইরফান হাতের মেহেদি টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে ঘুরে বসে হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলব, আর আপনি এভাবে মেহেদি দিয়ে দিবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভ্রু কুঁচকে বলে, টু আইডিয়া। আমি আমার বউ ছাড়া অন্য কারো হাতে আঁকতে পারি না। মায়রা মনে মনে খুশি হলো। হেসে বলে, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শিশররাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। আড়াআড়িভাবে হাত বুকে গুজে মৃদুস্বরে বলে, এসব তো ধন্যবাদ তোমার কাছে রাখো। এটুকুতে আমার পোষায় না। মায়রা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি সুন্দর করে ধন্যবাদ দিল, আর এই লোক ফিরিয়ে দিল। ইরফান হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে। মৃদুস্বরে বলে, নেক্সট ডে, আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নিব জান। আজ তোমার লাস্ট ছুটি। ফারাহ শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ ছাড়ল না। হাতের বাঁধন আরো খানিক শক্ত করে। গালে ঠোঁট চেপে বলে, পাখি, সরি বলেছি তো। অনেক মনে পড়ছিল তোমায়। পুরো দুদিন তোমায় দেখেনি, একটু বোঝো। ফারাহ মাথা নিচু রেখে বলে, এসব ছাইপাশ খেয়ে একদম আমার আশেপাশে আসবে না। শুদ্ধ ফারাহকে ছেড়ে দ্রুত পায় ওয়াশরুমের দিকে যায়। ফারাহ ভ্রু কুঁচকে তাকায়। শুদ্ধর পিছু পিছু গিয়ে দেখল শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারাহ অবাক হয়ে বলে, আরে আমার ব্রাশ দিয়ে কি করছো? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকিয়ে ফারাহ দিকে তাকায়। ফারাহ চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছ কেন? শুদ্ধ কোনো কথা ছাড়াই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারাহ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ মুখ ধুয়ে নিয়ে ফারাহ ওড়না টেনে ওড়নার কোণা দিয়ে মুখ মুছল। এরপর মৃদুস্বরে বলে, তোমার এখানে তো মাউথওয়াশ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নিবে। শুদ্ধ ফারাহ হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপটে যাওয়া হাত ধুয়ে দিল। ফারাহ অসহায় কণ্ঠে বলে, তুমি এসে কাজ বাড়িয়ে দিলে, আমাকে আবার মেহেদি পড়তে হবে।
শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলল, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিলে, মনে হচ্ছে বউকে গে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি। বউ তুমি, সব তুমিই করবে। ফারাহ রে গে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে ফারাহকে জড়িয়ে ধরতে গেলে ফারাহ দুপোধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকায়। তার বউটা শুধু রে গে যায় কেন? ইস! ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ফারাহ বেডের ওপর বসে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলল, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারাহ সামনে দাঁড়ালে ফারাহ মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ডিম লাইট চালানো, এজন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারাহ। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোন সুখে যাব? আজ বউয়ের সাথে থাকব, একদম ডিস্টার্ব করবে না। ফারাহ অবাক হয়ে বলে, মানে? আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারাহকে দাঁড় করিয়ে হাতে জড়িয়ে নিয়ে বলে, একদম না, কিন্তু তুমি আমার বউ। চলো পাখি ঘুমাই। আমি গতরাতে একদম ঘুমাতে পারিনি। ফারাহ শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ফারাহকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারাহ মোচামুচি করতে করতে বলে, ছাড়ো আমায়। কি শুরু করেছ? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছ। উফ, সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার পায়ের মাঝে ফারাহ রপা বেঁধে নেয়। হাতের বাঁধন শক্ত করে ফারাহ দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছুই শুরু করিনি। ফারাহ কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টুমির হাসি। ফারাহ কেমন অদ্ভুত লাগছে। একে তোর শুদ্ধর গায়ে কিছু নেই, তার উপরে এভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ফারাহ কথা শুনলে তো সেই ফারাহকে চিৎ করে শুয়ে দিয়ে ফারাহ উপর আতশোয়া হয়। ফারাহ ঢুক দিলে আমতা আমতা করে বলে, কি করছো? শুদ্ধর চোখমুখ কেমন পাল্টে গিয়েছে। ফারাহ এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাতে ফারাহ গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারাহ যায় নুয়ে পড়ে। মিনমিন করে বলে, তুমি যাও। শুদ্ধ ফারাহকে আরেকটু টেনে নিয়ে ডাকে, বউ। ফারাহ কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলতে নেয়, শুদ্ধ বাকিটা বলতে পারে না। শুদ্ধ ফারাহ ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ফারাহ নড়চড়া করতে চাইলে পারে না। শুদ্ধ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারাহ কাজিনের ডাকে, ফারাহ, কি রে, ছাদে আসবি না? ফারাহ শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ যেন নিজের মাঝে নেই। হাতের বাঁধন আরো শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারাহকে ডাকে, ফারাহ, তুই কি কাছিস? ফারাহ ছটফট করে, এই লোকটাকে কি করা উচিত? শুদ্ধ ফারাহ অত্যধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারাহকে ছেড়ে দেয়। ফারাহ ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামতে চাইলে শুদ্ধ টেনে ফারাহকে বেডের সাথে চেপে ধরে রে গে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারাহ রেগে বলে, আমার কাজিনরা এসেছে, কানে শোনো না তুমি? যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে আবারও ফারাহ কাজিনের ডাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরিয়ে তাকালো। ফারাহ শুদ্ধকে ঠেলে বলে, হ্যাঁ তো, যাও তো তুমি, আমায় ছাড়ো। আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারাহকে জড়িয়ে ধরে ফারাহ গলায় মুখ গুজে দেয়। ফিসফিসিয়ে বলে, ওদের চলে যেতে বলো পাখি, আমার তোমাকে লাগবে। শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে, আগে ওদের যেতে বলো, তারপর বোঝাচ্ছি। ফারাহ চোখ বুজল, ভাবল শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওভাবেই একটু গলা উঁচিয়ে বলে, তার বোনদের যেতে, সে একটু পর আসছে। শুদ্ধ মৃদুস্বরে বলে, বউকে আদর করলে স্বভাব হয় জানো পাখি। ফারাহ শুদ্ধকে ঠেলে বলে, তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারাহ গলায় মুখ গুজে রেখেই একটু হেসে বলে, তুমি এও পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করব তো, একটুও কিপটামি করব না। আজকেও একটু করি, আমাকে স্বভাব অর্জন করতে সঙ্গ দাও তো। কথাটুকু বলে ফারাহ দিকে এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। ফারাহ কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুদ্ধ ফারাহ ঠোঁটজোড়া আঁকড়ে নেয়। হাতে ফারাহ টেনে নেয়। হাতড়ে হাতড়ে ফারাহ
জামার চেইন খুঁজল, না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলে। ফারাহ গলায় দেয়, থাপিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফারাহ মুখের দিকে তাকায়। মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, সরি পাখি। কথাটুকু বলে ফারাহকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ফারাহকে টেনে নেয় নিজের দিকে। ফারাহ ছাড়া পেতে চায় কেন যেন। শুদ্ধ ফারাহ কাঁধে দাঁত বসায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করেছ ফারাহ পাখি, ইরফান তোর শুধু ডায়লগ দেয়, হা পপ দিয়ে ওর বউয়ের দাঁত ফেলার। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়ব বলে দিলাম। ফারাহ ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়। তার বউটা এমন কেন? এত জ্বালায় রে, একটু আদরও করতে দেয় না। বেডের উপর শেষ শুয়ে ফারাহকে তার উপর উঠিয়ে নেয়। দু হাতে ফারাহকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, কাঁদছ কেন? একটু আদর তো করেছি আমি। হা, জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে গেল। এমনি কাঁদছে, আর কিছু বলা যাবে না। অতঃপর ফারাহ মাথায় চুমু খেয়ে বলে, আমার জীবন একদম ফারাহ পাতা হয়ে গিয়েছে। ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারাহ নাক টানল। শুদ্ধ ফারাহ মুখ তুলে কয়েকটা চুমু এঁকে বলে, একটুখানি পারমিশন দাও। বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো। ফারাহ নিজে থেকেই শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর গলায় নাক ঘষে। শুদ্ধ হাসল। হঠাৎই ফারাহ কে ঠাস করে বেডের উপর ফেলে ফারাহ উপর উঠে যায়। ফারাহ কে সিচুয়েশন টুকুও বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করল, ভালোবাসি আমার ফারাহ পাখি। মাইরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মৃদুস্বরে বলে, পুরো বডিতেই দিবে নাকি? মাইরা মুখ ফুলিয়ে বলে, একটু দিয়ে দিলে কি হয়? পায়ে দিলে অনেক সুন্দর লাগে। নিন, দিয়ে দিন। আমি না আপনার বউ হই। মাইরার কথায় ইরফান ঠোঁট বাঁকায়। মাইরার ডান পা তার ডান পায়ের উড়ুর উপর টেনে নিয়ে বলে, শুধু বউ, আমার বেবির মা নয়। ইরফানের কথায় মাইরা একটু লজ্জা পায়। ইরফান কিছু বলল না। মাইরার পায়ের চুড়ি পায়জামা উপর দিকে তুলে দেয়। হঠাৎই মাইরার এক পায়ের কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া বেশ গভীর তেরো একটি কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মাইরার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরের ভান করে বলে, বলুন শিশরাজ। ইরফান মাইরার দুষ্টুমি ধরতে পারল, তবে কিছু বলল না। মাইরার পায়ের দাগের জায়গাটায় বা হাতের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হয়েছিল? অ্যান্ড কবে? মাইরা চোখ নামিয়ে তার পায়ের সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ওই তো, একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন। আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনেও শুনলেন না। তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময়ে দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরার জিজ্ঞেস করতে ইচ্ছে করল, কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞেস করল না। হেসে বলে, এসব বাদ দিন, এটা তো অনেক আগের। সেই কবে ভালো হয়ে গিয়েছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মাইরার পায়ের দিকে তাকায়। মাইরার পা উঠিয়ে স্থানটায় ঠোঁট চেপে রাখে। মাইরা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন? এটা আমার পা। ইরফান মুখ তুলে মাইরার দিকে চেয়ে বলে, তোমাকে কখনো হার্ট করতে চাইনি লিটল গার্ল, বাট আই ফেল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এক্সট্রিমলি সরি বার্ড ফ্লাওয়ার।